পেপ্যাল, এরপর আপনি আসবেন পেপ্যাল আছে কিনা, ভেরি ভাইটাল। পেপ্যাল, কারণ পেপ্যাল যখনই বলবে তখনই আপনি ধরে নেবেন পেপ্যাল স্টেটমেন্টটাকে আপনাকে রিসাইজ করে আপনাকে আনতে হবে। আপনি জিজ্ঞেস করবেন পেপ্যাল ডেটা কি কানেক্টেড কিনা, কুইকবুকের সাথে ইন্টিগ্রেট করা আছে কিনা। যদি বলেন না ইন্টিগ্রেট করা নাই, তোমাকে করতে হবে, তখন আপনি প্ল্যান করে ফেলবেন আপনাকে এখানে এক্সট্রা টাইম দিতে হবে, কারণ পেপ্যাল যে ডাটাটা সে দেবে, র ডাটা সেটাকে আপনাকে কুইকবুকের উপযোগী করে সাজাতে একটু সময় লাগবে। পেপ্যালের পর পেপ্যাল যদি বলা আছে, তখন আপনাকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন মাস্ট করতে হবে। কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে পেপ্যাল ও মাল্টি কারেন্সি ডিল করে কিনা। এমন কিনা যে আমি আমার ইউকে বেসড বিজনেস, ঠিক আছে, আমার ইউকে বেসড বিজনেস, কিন্তু আমি যে পেপ্যাল অ্যাকাউন্টটা ইউজ করি সেই পেপ্যাল অ্যাকাউন্ট আমাকে ইউএসএ, ইউরোপ, জাপান, ফ্রান্স বিভিন্ন জায়গা থেকে পে করে। ওরা ওদের লোকাল কারেন্সিতে পে করে, লোকাল কারেন্সি থেকে পে করে সেটা কনভার্ট হয়ে আমার জিবিতে আসে। এখানে কিন্তু আপনার কিছুটা এক্সট্রা কাজ আছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। কথা বুঝছেন? সেম টাইম আপনাকে ব্যাংক যখন কথা বলবেন, ভেরি বিগিনিং আপনাকে জিজ্ঞেস করতে হবে ও মাল্টি কারেন্সি ডিল করে কিনা। অর্থাৎ এমন যদি হয় ক্লায়েন্ট আমেরিকা বা, মানে খুব কমন হয় আমেরিকা বা ইউকেতে কোম্পানি রেজিস্টার, কিন্তু ওয়ার্ল্ডের 3, 4, 5, 10টা দেশেও বিজনেস আছে, ওখানে ক্লায়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে ওকে পে করে, তখন কিন্তু আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এটা। তার মানে আপনাকে মাল্টি কারেন্সির কথা তখন মাথায় রাখতে হবে, কারণ মাল্টি কারেন্সি থাকলে আপনার কুইক বুকে মাল্টি কারেন্সি অন করতে হবে এবং প্রপারলি ডিল করতে হবে। আচ্ছা, ক্রেডিট কার্ড বললাম, পেপ্যাল, এই কাজগুলো এগুলো যখন আপনাকে ইনফরমেশনটা দিল, তখন আপনি আপনার কস্টিং এ যখন আপনি আপনার কোটেশনের জন্য কুইকলি একটা সামারি করে ফেললেন। আপনি মনে রাখবেন আপনি আপনার যেটা রেট, সবার রেট ভিন্ন হবে। কেউ কেউ হয়তো 50, আপনি দেখবেন যারা যারা গিগ খুলছে হয়তো কাছাকাছি রেটটা আপনি আগে ঠিক করে নেবেন আপনার রেটটা কি হবে। 50টা ট্রানজাকশন আপনি $1 সেল করবেন না $5 সেল করবেন, যেটা আপনার স্ট্রাকচার সেইটা আপনি স্ট্রাকচার সুন্দর করে লিখে প্রিন্ট করে লিখে আপনার কম্পিউটারের সামনে রাখবেন। তাহলে যখনই আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওইটাই হলো আপনার রেফারেন্স। আপনি যখন দেখছেন গুড ক্লায়েন্ট আপনি হিউজ ভলিউমে কাজ দিচ্ছে, আপনি ওইটাকে প্রপোর্শন রেট ধরেন আপনি 50টার জন্য আপনার 50টা ট্রানজাকশনের জন্য আপনার হচ্ছে $10, রাইট? ঠিক আছে। এখন কোন একটা ক্লায়েন্ট আপনাকে ইয়ে করলো, 500 ট্রানজাকশন দিল, তাহলে 50টার জন্য যদি আপনি $10 নিয়ে নেন, তাহলে 500 জন্য কত হবে ওইভাবে কনভার্ট করবেন। এখন যেহেতু সে একটা লার্জ ভলিউমে দিচ্ছে, হয়তো আপনি কিছুটা 5 to 10% ডিসকাউন্ট দিতে পারেন, কিন্তু ওই রেটটা যেন আপনাকে খুঁজতে না হয়। ক্লায়েন্ট যখন কথা বলবে আপনি এটাকে প্রিন্ট করে, আপনি যেটা সেট করছেন যে আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেটে নামবেন আপনি আগে রিসার্চ করবেন আপনার রেটটা কত হওয়া উচিত। ঠিক আছে, আপনার রেট হয়তো আপনি চিন্তা করছেন এই কাজের সার্ভিস হয়তো আপনি $10 হওয়া উচিত, কিন্তু আপনি ইনিশিয়ালি হয়তো $5 চার্জ করছেন। যেটাই করেন, $1, $5, $10, এটা লিখে খাতায় নোট করে হোক, প্রিন্ট করে হোক, আপনার কম্পিউটার টেবিলের সামনে রাখবেন। তাহলে ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে আপনাকে কনফিউজড হতে হবে না। ঠিক আছে, কনফিউজড হতে হবে না। আপনি তখন এটাকে প্রপোর্শনাল রেট ধরে আপনি সাথে সাথে কোটেশন সাবমিট করে দিলেন, অফার পাঠালেন। ক্লায়েন্ট যদি অফার পাঠায়, ক্লায়েন্ট থাকতেই আপনি বলবেন তুমি এখন আমাকে কুইকবুকে অ্যাক্সেস দাও, অ্যাক্সেস দেওয়ার পর আমি এখনই লগ ইন করি। ক্লায়েন্টে থাকতে আপনি মেক শিওর করবেন আপনার ওর কুইকবুকে ঢুকতে আপনার কোনো ইস্যু, কোনো প্রবলেম হচ্ছে না। কারণ ক্লায়েন্ট আপনার কাজটা দিয়ে হয়তো সে চলে যাবে, আর হয়তো 2 দিন তাকে পাবেন না। আপনি কাজ নেওয়ার পর 5-6 ঘন্টা পর ঢুকলেন, ঢুকে দেখলেন আপনি কাজ করতে পারছেন না, ঢুকতে পারছেন না, বিভিন্ন প্রবলেম হচ্ছে। সো আপনি মেক শিওর করবেন সে আপনাকে যে অ্যাক্সেস দিয়েছে, যে যতটুকু যে লেভেলের অ্যাক্সেস আপনার দরকার, সে অ্যাক্সেস আপনি পুরোটাই পেলেন, এবং পুরোটা পাওয়ার পর আপনি কাজ শুরু করতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। এটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে যাওয়ার আগে মেক শিওর করে নেবেন, যদি সম্ভব হয়। ক্লায়েন্ট যদি তাড়াহুড়ো করে আপনাকে কাজ দিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তো আপনার কিছু করার নাই, তাই না? সেক্ষেত্রে তো আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, এখন আপনি কাজ পেয়ে গেলেন, কাজ পেলেন, কাজ পাওয়ার পর আপনাকে যে রিকোয়ার্ড কাজ দেওয়া হলো সে কাজটা আপনি করলেন। কাজটা করে আপনি কি করবেন? ডেলিভারি দিয়ে দেবেন, তাই তো? আবার তার কোনো কাজ নাই নাকি? মানে এর মাঝখানে আর কেউ বুঝেন কিনা যে আমি কাজ ডেলিভারি দেওয়ার পর আপনার কিছু আর কোনো কাজ আছে কিনা? আমরা যারা আমাদের সাথে ট্রেনিং করেন, আমরা 3টা কথা আপনাদেরকে বারবার বলেছি। আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে ট্রেনিং করছেন, যারা এখানে আজকে জয়েন করছেন। অ্যাকিউরেসি, স্পিড, কমিউনিকেশন। আপনার কাজ একুরেট হতে হবে, যেটা পার্ট অফ টেকনিক্যাল স্কিল। আপনার কাজে স্পিড থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে 10 দিনের জন্য সময় দিয়েছে, দ্যাট মিনস এটা যে আপনি 10 দিন, 9 দিন, 9.5 দিনের মাথায় গিয়ে ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দিবেন। আপনি পারলে 1 দিনের ভেতর দেন, কোনো অসুবিধা নেই তাতে। কথা বুঝতে পারছেন?
আপনার যদি সম্ভব হয় আপনি একদিনে দেন, 2 দিনে দেন, 3 দিনে দেন, স্পিড আপনার থাকতে হবে। আপনি চিন্তা করবেন না ঠিক আছে ফাইন আমাকে 10 ডেজ সময় দেওয়া হয়েছে সো আমি ধীরে আস্তে করি, নো, আপনি পারলে আগে দেন। আচ্ছা, এবং কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। এইটা এটা যারা আপনারা টেবিলের ওই সাইডে আছেন, যারা ফ্রিল্যান্সার সাইডে আছেন, এটা আপনারা বুঝতে পারবেন না। এটা যিনি আপনার বায়ার তিনি কিভাবে ডিল করেন। আমি আপনাকে কাজ দিয়েছি, ধরেন যেটা হয় আমি আপনাকে কাজ দিয়েছি 10 ডেজের জন্য, আইডিয়ালি আমি জানি 10 দিন পর যেটা হওয়ার কথা, 10 দিন পর আপনি কাজটা আমাকে দেবেন। কিন্তু এই এই সময়টার মাঝখানে যেটা আপনারা ফিল করেন না, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কাস্টমার কিন্তু একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে এই 10 ডেজের মধ্যে। ইনসিকিউরিটি কি নিয়ে? সে আপনাকে পে করছে সেজন্য? নো, সেটার জন্য না, পেমেন্টের জন্য। পেমেন্ট এখানে তেমন কোনো বিগ ইস্যু না আসলে, কাজটা ডেলিভারি নিয়ে। কারণ আপনার কাজটা রাইট টাইমে ডেলিভারি না পেলে স্যার অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক কনসিকুয়েন্স হতে পারে সেটার। আমি ওদিকে এখন আর যাবো না, ওইটা লং স্টোরি, কি কি কনসিকুয়েন্স হতে পারে। এই সময়ের মধ্যে আপনি যদি তার সাথে একটা কমিউনিকেশন করেন, কিচ্ছু না, এভরি 2 days, লুক আই এম ওয়ার্কিং অন ইউর ফাইল, আমি 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 স্টেজে আছি, আমি 30% করে ফেলছি, আমি প্রথম ব্যাংক আমার ক্লিয়ার, এই ধরনের একটা কমিউনিকেশন। বাট একদম যদি কিছু নাও হয়, জাস্ট হ্যালো, আর কিছু না। এই ধরনের কমিউনিকেশন কাস্টমারকে আপনার প্রতি বাড়তি কনফিডেন্স দেবে। কথা বুঝতে পারছেন? অল দোজ ট্রিক্স আর প্রুভেন, 100% গ্যারান্টেড। আমরা যেটা করি, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার যেটা করে, গিয়ে একেবারে মানে যেদিন আপনি অর্ডার পেলেন এরপর একটা মানে ঘুমে চলে গেলেন, আর কোনো সারা শব্দ নাই, কবরের নিস্তব্ধতা, কোনো কোনো খবর নেই, কিছু নাই। 9 days পর গিয়ে বলে হয়তো আমার টাইম বাড়াতে হবে, অথবা আমার এই সমস্যা, অথবা তুমি আমাকে এই কাগজ দাও নাই। ভাই এই কাগজটা দেয় নাই, ওই ডকুমেন্ট যে দেয় নাই, সেটা আপনি 9.5 দিনের মাথায় কেন? সেটা আপনার প্রথম দিনে বোঝা উচিত ছিল, প্রথম দিনে বোঝা উচিত ছিল। প্রত্যেকটা কমিউনিকেশন আপনি ফাইবারের মেসেঞ্জারে রাখেন, আপনার জন্য এটা প্রুফ, আপনার জন্য সাপোর্ট, ইন ফিউচার ডিসপিউট অ্যারাইজ হয়। এ পর্যন্ত আপনি কথা বুঝছেন? কথা বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই কমিউনিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্পেসিফিক্যালি আমরা বাংলাদেশের ছেলে মেয়েরা এই কমিউনিকেশনে পিছায় আছি, আমরা একেবারে চুপচাপ থাকি, কিন্তু এই কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আপনি কমিউনিকেশন করতে থাকলেন, আপনার কাজে আমি ধরে নিলাম আপনার কাজে কোনো সমস্যা থাকলো না, আপনি সাকসেসফুলি কাজ জব করলেন, ক্লায়েন্টকে বলেন 2-4 দিন আগে, সম্ভব হলে 2-4 দিন আগে দেন, দিয়ে ডেলিভারি দেন, দিয়ে কাজটা এই সময় করার পর আপনি বাই দিস টাইম বসে থাকবেন না। আপনি এখানে এখন হলো আপনার সেলসকে বাড়ানোর ট্রিক্স। আপনি দেখবেন ওর আগে সেটিংসটা ঠিক আছে কিনা, আপনি ওর টিভিটা রান করে দেখবেন, ওর ব্যাংক রিকনসিলিয়েশনের আগে 3 পয়েন্ট চেক করে দেখবেন, আপনি দেখবেন টোটাল ওভারঅল ওর একটা হেলথ চেক, যে ওর বুককিপিং সিস্টেমের টোটাল একটা হেলথ চেক করবেন, কোথায় কোথায় প্রবলেম আছে। আপনি কি আপনারা যারা এখানে এখানে যারা আমি জানি না এখানে কয়জন মহিলা আছেন, কয়জন আজকে আছেন, আপনারা বিশেষ করে মহিলা যখন পার্লারে যান, আপনি যান ছোট্ট একটা কাজের জন্য, হয়তো চুল কাটানোর জন্য, কিন্তু দেখবেন আপনি বের হয়ে আস্তে আস্তে আপনি অলরেডি 4-5টা সার্ভিস আপনি নিয়ে আসছেন। আপনি গেছিলেন কিন্তু একটা কাজের জন্য, সে একটু করে বললো যে আমি এটা একটু করে দিই, আমি ওইটা করে দিই, আমি এটাকে এটা করে দিই, এটা করে দিই, এই করতে করতে দেখা যাবে যে 4-5টা সার্ভিস কিন্তু আপনি ওর থেকে নিয়ে আসছেন। এক্স্যাক্টলি সেম ট্রিক্স এখানে। ক্লায়েন্ট আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন দিচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনার ওর আর কোনো কাজের প্রয়োজন নেই। আপনি তাকে জিজ্ঞেস করেন যে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল আমি চেক করে দিতে পারি, চাইলে আনাদার $5, জাস্ট আমি তোমাকে একটা পিন করে দিতে পারি। আর ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন তোমার কি প্যারোল আছে? ওকে ফাইন, আমার মনে হচ্ছে তোমার প্যারোল আছে। প্যারোল কিভাবে চেক করে যারা জানেন তো জানেন, আর যারা জানেন না এটা জানার চেষ্টা করবেন। প্যারোল আপনি ক্লায়েন্টকে অফার করেন, আমি তোমার প্যারোল কন্ট্রোল অ্যাকাউন্টটা চেক করে দিই। কারণ কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন না হলে, প্যারোলের কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন না হলে সব ধরনের ক্লায়েন্টের জন্য যারা প্যারোল রান করে, ওর অ্যাকাউন্টস ভুল হতে বাধ্য 100%। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আচ্ছা, সো আপনি তাকে অফার করেন যে তোমার প্যারোল আছে, আমি তোমার প্যারোলটা চেক করে দেই, তুমি আমাকে another $10 to $20 দিও, আমি তোমার অ্যাকাউন্টস পেবলটা চেক করে দিচ্ছি, আমি তোমার সেটিংসে দেখতে পাচ্ছি তোমার সেটিংসে প্রপারলি হয় নাই, স্যার আপনি সেটিংসটা একটু চেঞ্জ ঠিক করে দেন। এরপর ফাইনালি একটা বিগ স্কোপ আছে ভিএটি নিয়ে, যদি ও ক্লায়েন্ট ভিএটি করে আপনি বলতে পারেন যে আমি তোমাকে অফার করতে পারি, তোমার আমি এই কোয়ার্টারে ভিএটি আমি ঠিক করে দিতে পারি, আমি চেক করে দিতে পারি এবং ফুল রিপোর্ট প্রিপেয়ার করে দিতে পারি। সো এগুলো আপনি ক্লায়েন্ট হয়তো আপনার কাছে আসলে 10 পাউন্ডের ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য, আপনি যদি এডিশনাল 4টা সার্ভিস দেন, ওকে সেল করতে পারেন, আপনি এটাকে $10 থেকে $100 বা $200 নিয়ে যেতে পারবেন, ইজিলি পারবেন। এবং এটা অহরহ হচ্ছে, যারা 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 স্মার্ট ওরা এই কাজটা করছে।
এই হলো আপনার ট্রিক্স। সো আমি যদি আবার প্রথম থেকে যাই ভেরি কুইকলি, আপনি ফার্স্ট লিগ্যাল স্ট্রাকচার জানার চেষ্টা করবেন, ক্লায়েন্টের কাজ কি ধরনের কাজ করে, কি ধরনের বিজনেস করে সেটা জানার চেষ্টা করবেন, ওর ওয়েবসাইট দেখতে সম্ভব হলে দেখবেন, ও আপনাকে এখন কি কাজ দিতে যাচ্ছে, কি ধরনের কাজের প্রয়োজনীয়তা সেটা দেখবেন। দেখার পর খুব স্পেসিফিক জায়গায় চলে আসবেন, কয়টা কয়টা ব্যাংক ট্রানজেকশন, খুব ক্লিয়ারলি কয়টা ব্যাংক ট্রানজেকশন, ব্যাংক স্টেটমেন্ট, কয়টা ব্যাংক অ্যাকাউন্ট, কয়টা ক্রেডিট কার্ড, ট্রান্সফার ওয়াইজ আছে কিনা, ট্রান্সফার ওয়াইজ একটা জিনিস আছে, ট্রান্সফার ওয়াইজ আছে কিনা, পেপাল আছে কিনা, মাল্টি কারেন্সি ডিল করে কিনা, এবং তার ভিএটি আছে কিনা। কারণ ভিএটি যদি থাকে সে ভিএটি রেজিস্টার টেলি জিজ্ঞেস করতে হবে, আর ইউ ভিএটি রেজিস্টার্ড। বিশেষ করে আমেরিকার ক্লায়েন্টরা না বুঝেই বলে আমার ভিএটি, আমার সেলস ট্যাক্স এর কথা। ওকে জিজ্ঞেস করতে হবে তুমি কি সেলস ট্যাক্স কোথাও পে করে কিনা, এবং তুমি সেলস ট্যাক্স পে করার জন্য রেজিস্টার্ড কিনা। ইউকে ক্লায়েন্ট হলে জিজ্ঞেস করতে হবে আর ইউ ভিএটি রেজিস্টার্ড, কারণ ভিএটি রেজিস্টার্ড না হলে ভিএটি ক্লেম করা যায় না, ভিএটির কোনো রেসপন্সিবিলিটি কমপ্লায়েন্স নাই। ক্লায়েন্ট অনেক সময় না বুঝে বলে, নতুন ক্লায়েন্ট, কথা মহরহ ঘটনা আছে, নতুন ক্লায়েন্ট সে বলছে আমার ভিএটি ঠিক করে দাও, দেখা গেল সে ভিএটি রেজিস্টারই না। তো ভিএটি যদি রেজিস্টার্ড না হন আপনি আপনি ভিএটি কিভাবে করবেন, কার জন্য করবেন? হ্যাঁ, এই জিনিসগুলো ক্লায়েন্টকে এডুকেশনটা দিতে হবে।